গোলাম আজমের পুত্রের, মানে কোন গোলাম আজম, নামেও গোলাম কামেও গোলাম। সে গোলাম আজম নিচ্ছেন পাকিস্তানের গোলাম। এই গোলাম আজমের পুতে জাতীয় সঙ্গীত পরিবর্তন চেয়েছে। এটা নতুন কিছু না। এই পাকিস্তানি গোলামের বাচ্চারা, মানে পাকিস্তানি গোলামের বাচ্চা, গোলাম ইবনে গোলাম, পাকিস্তানের গোলাম ইবনে গোলাম যারা, মানে পাকিস্তানের গোলামের বাচ্চাদের যারা বাচ্চা, তারা এটা নতুন করে এই সঙ্গীত পরিবর্তন, এটা নতুন কিছু না, এটা তাদের নতুন অপপ্রয়াস না, এটা বহু আগে থাকে তারা চেষ্টা করছিল। আমরা একটু দেখি কবে কবে জাতীয় সঙ্গীত পরিবর্তনের চেষ্টা করা হয়েছে, এগুলো আমরা একটু আগে দেখি। তারপর এই গোলামের বাচ্চা আজমির কি বলছে, পাকিস্তানের গোলামের বাচ্চা কি সাবেক ব্রিগেডিয়ার নাকি বাইপাস করে ভুয়া সুযোগ নিয়ে বা মানে কোটাতে গিয়ে আর্মি অফিসার হয়েছিল, তার সম্পর্কে একটু বলি শুনেন। এই 5 আগস্টের গণ্ডগোলের পরে, এই 5 আগস্টের আমেরিকার দালালদের জামাতিদের হেফাজতে পাকিস্তানের গণ্ডগোলের পরে জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবিটা আরও বেশি বেশি করা হচ্ছে। তা আমরা একটু দেখে নিই অতীত ইতিহাস কি বলে। এই গণ্ডগোলে 5 আগস্টের গণ্ডগোলে পরে এসেছে না আগে এসেছে, আমরা একটু দেখে আসি। দেখি 1975 সালের 15ই আগস্টে এই মির্জাফর খন্দকার মোস্তাক জাতীয় সঙ্গীত পরিবর্তনের কমিটি গঠন করে। দিন মোহাম্মদ নাকি কি যেন নামে এক প্রফেসরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের প্রদান করে। নজরুল ইসলামের চল 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 এবং ফররুখ আহমেদের পাঞ্জেরি কবিতাটা জাতীয় সঙ্গীত হিসেবে প্রতিষ্ঠা করতে এসেছিল কে? আপনার খন্দকার মোস্তাক। কোন খন্দকার মোস্তাক? যে বঙ্গবন্ধু হত্যাকারীর মাস্টার মাইন্ডদের একজন পৃষ্ঠপোষকও বটে। সেটা কোনো কারণে আর হয়ে ওঠেনি। প্রথমবার এই চেষ্টা করা হয় জাতীয় সঙ্গীত পরিবর্তনের। কার লেখা? রবীন্দ্রনাথের লেখা জাতীয় সঙ্গীত, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা পরিবর্তন করার জন্য আপ্রাণ চেষ্টা করা হয়েছে। আচ্ছা, তারপরে আসেন 1979 সালে জিয়ার আমলে আবার যখন জেনারেল জিয়া প্রেসিডেন্ট ঘোষণা করেন নিজেকে, তখন আরেকবার চেষ্টা করা হয় জাতীয় সঙ্গীত পরিবর্তনের জন্য 1979 সালে। তখন রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা পরিবর্তন করে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, এই গানটিকে জাতীয় সঙ্গীত করার অপচেষ্টা করা হয়। যারা বদলেছে তারা কি বাদামে না? যারা জাতীয় সঙ্গীত বদলাতে চায় মুকুল রায়, এরা বাদামে না, এরা হচ্ছে বহুত শিয়ানা মাল। আপনারা মনে করছেন যারা জাতীয় সঙ্গীত পরিবর্তন করছে তারা বাদামে? একটুও না। এরা জাতীয় মতো তাহলে ঠিক সুদূর প্রসারী পরিকল্পনা। এরা হলো হেফাজতে পাকিস্তানি, যারা পাকিস্তানকে হেফাজত করতেছে তারা। আচ্ছা, 79 সালে ব্যর্থ হয়ে গেল, কারণ জিয়াউর রহমান মারা যায়। জিয়াউর রহমান চিটাগাং সার্কিট হাউসে খুন হয়ে যান সামরিক বাহিনীর হাতে, যার কারণে আর সে জাতীয় সঙ্গীত পরিবর্তন হয় না। এইবার আসেন বিএনপি আবার যখন 2001 সালে ক্ষমতায় আসলো, তখন আরেকবার জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চায়। এই আলবদর রাজাকার নিজামী ও মুজাহিদ যৌথভাবে, স্বাধীনতা বিরোধী নিজামী আর মুজাহিদ জামাতের নেতা এবং মন্ত্রী, এই দুই বদমাইশে আরেকবার 2001 সালে 4 দলীয় জোট সরকার যখন ক্ষমতায়, তখন এই আবার প্রস্তাব দেয় জাতীয় সঙ্গীত বদলের। কত সালে? 2001 সালে। তাহলে কয়বার হইলো দেখছেন তো? 75-এ, 79-তে, আবার 2001-এ। কিন্তু তখন তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া এটা বাতিল ঘোষণা করে, এটাকে সে পাত্তাই দেয় না, যার কারণে আর জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হয় নাই বা করতে পারে নাই। কিন্তু এই কথাটা তারা জারি রেখেছিল কন্টিনিউ। এরা যত না জামাত শিবিরে আলোচনা করছে, বিএনপির কর্মীদের এরা বায়াস্ট করার চেষ্টা করছে এবং তারা সফল হয়েছে। এমনকি 2-4 জন ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগের ভিতরে লোকজনকেও ম্যানেজ করতে এরা সক্ষম হয়েছিল যে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা দরকার। আচ্ছা, এইবার আসি। তারপরে আবার 2001-এর পরে আবার কবে আসলো? এই যে 24 সালের 5 আগস্টের গন্ডগোলের পরে এরা আবার জাতীয় সঙ্গীত বদলের জন্য আদা জল খেয়ে লেগেছে, তাই না? হ্যাঁ, কেন লেগেছে?
একজন আমার এক ফেসবুক ফ্রেন্ড লিখেছেন যে না এরা আলোচনায় থাকার জন্য এই বক্তব্যটা দিয়েছে, না আলোচনায় থাকার জন্য না। এটা একটা কারণ, মূলত তারা আপ্রাণ সুদীপ্ত সালাম ফটোগ্রাফার, প্রথম আমার খুব পছন্দের মানুষ, খুব ভদ্রলোক, তিনি একজন ফটোগ্রাফার, বই লিখেছেন, লেখক এবং ব্যক্তি হিসেবে খুব ভালো। উনি লিখেছেন যে এরা আসলে আলোচনায় থাকার জন্য এটা করছে না, শুধু আলোচনার জন্য না, এরা চেষ্টা করবে, এটা হচ্ছে তারা টেস্ট কেস হিসেবে নিয়েছে, যদি পারা যায় চামে তাহলে কামটা বাগায় নেবে। তাই তারা আরেকজন লিখেছেন যে আমার আরেকজন পছন্দের, তার আমি দেখি নাই ফেসবুকে, আমার বহুদিনের পুরনো ফ্রেন্ড, তিনি লিখেছেন যে জাতীয় সঙ্গীত পরিবর্তন তো রাষ্ট্রদ্রোহিতা না। কারেক্ট, এটা অনেক চিঙ্কু মামেরও বলেছেন যে জাতীয় সঙ্গীত পরিবর্তন চাও তো রাষ্ট্রদ্রোহিতা না, বাংলাদেশের নাম পরিবর্তন চাও তো রাষ্ট্রদ্রোহিতা না, ইসলাম রাষ্ট্র ধর্ম বাতিল চাওয়া তো রাষ্ট্রদ্রোহিতা না, ৭২-এর সংবিধানও তো ফিরিয়ে আনা তো রাষ্ট্রদ্রোহিতা না, তাই না? এগুলো তো সঠিক নাকি? ও জাতীয় সঙ্গীত পরিবর্তন চাওয়া রাষ্ট্রদ্রোহিতা না, কয়দিন পর জাতীয় পতাকা পরিবর্তন চাবে সেটাও রাষ্ট্রদ্রোহিতা না, মানলাম। কিন্তু যেই না বলবে রাষ্ট্র ধর্ম ইসলাম বাতিল করে সেটা ইসলাম দ্রোহিতা, এটা তো আপনারাও বলবেন নাকি? যখনই বলবে ৭২ সংবিধানে ফিরে আনো তখন কি ওটা ইসলাম ধর্মের বিরোধিতা, গণতন্ত্র বিরোধিতা। যখনই আমি শরিয়া আইনের বিরোধিতা করব সেটা কি? এই যে গোলাম আজমের পোলায় শেখ হাসিনা যখন কান্নাকাটি করে সেটা অভিনয়, আমাদের দেশের সিংকুমামেরা বলে এটা শেখ হাসিনার অভিনয়। তো গোলাম আজমের পোলা তো কান্নাটা যে অভিনয়ের তো স্পষ্ট বোঝা গেল। আমি তার ভিডিও দেখি নাই, এই 3.5 মিনিটের একটা ভিডিও একজন পাঠাইছে, বারবার দেখলাম। আমার ইচ্ছা ছিল না, কারণ এই জামাতিদের কোনো বিষয় আমার দেখার আগ্রহ নেই, কারণ তাদের এজেন্ডা তো বুঝি। তার যে কান্নাটা অভিনয় আমরা বুঝলাম এবং দেখলাম। 3.5 মিনিটের একটা ভিডিও পাঠাইছে, তার মধ্যে বারবার দেখি লিখিত বক্তব্য দিতে হয়। 3.5 মিনিটের মধ্যে 1.5 মিনিটের বক্তব্য রিপিট, যা বলছে আবার তাই, মানে আমার কাছে ভিডিও, তার মধ্যে দেখি যে পাণ্ডুলিপি দেখে বলতে হয়। 3 মিনিটের বক্তব্যের মধ্যে পাণ্ডুলিপি রাখতে হয়। ঠিক আছে, এত মেধাবী, এত বড় রাজনীতিক, 3.5 মিনিটের বক্তব্যের মধ্যে পাণ্ডুলিপি দেখে কথা বলতে হয়। ঠিক আছে, তিনি খুব কান্নাকাটি করলেন, তার বাবাকে দেখতে দেওয়া হয় নাই, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তার বাবা যে স্বাধীনতা বিরোধী এটা তিনি চেপে গেলেন আর কি। আরেকটা কথা বলছে, কত বড় বদমাইশ এই জামাতের বাচ্চারা। জামাতেরা তেমনি ভয়ঙ্কর হয়, হায়না হয়, আর জামাতের বাচ্চারা হলো ডাবল হায়না। তার প্রমাণ হলো গোলাম আজমের পোলা। আগে ছিল কর্নেল আজমির, পরে হয়েছে ব্রিগেডিয়ার। ঠিক আছে, ব্রিগেডিয়ার হয়ে রিটায়ার্ড করছে। এর কিন্তু যোগ্যতা ছিল না, এর বিশেষ যোগ্যতায় তাকে আর্মি অফিসার বানানো হয়েছিল। আপনারা খোঁজ নিয়ে দেখেন, আমি এটা দায়িত্ব নিয়ে বলতেছি। তিনি আরেকটা কথা বলছেন যে ৭১ সালে যুদ্ধটা আমাদের ভারত চাপিয়ে দিয়েছে। এই গোলামের বাচ্চা, না গালি আসতেছে, আর অনেকেই না করছে। কি করবো বলেন, একটু সহ্য হয়, সহ্য আপনারাই বলেন, সহ্য গালি দিতে ইচ্ছা করে না। ৭১ সালে নাকি যুদ্ধটা চাপিয়ে দিয়েছে ভারত। কত বড় বদমাইশ এই রাজাকারের বাচ্চা, এই আলবদরের বাচ্চা, এই আল শামসের বাচ্চা। কারণ 3টা একসাথে, কারণ গোলাম আজম এগুলো সব প্রধান। গোলাম আজম ছিল বাংলাদেশের সকল ৭১-এর যত খুন হত্যা ধর্ষণ যেগুলোর কুল শিরোমণি। তার পোলা বলতেছে ৭১-এর যুদ্ধ নাকি ভারত চাপিয়ে দিয়েছে। কত বড় বদমাইশ, তাও বলেন এই মুক্তিযুদ্ধ। আবার বলে মার্শাল্লাহ আমরা স্বাধীন হয়েছি। তো ভারত তোকে চাপিয়ে, তো তুই কার সাথে স্বাধীন হইলি আরামজাদা? এটা কিন্তু সে বলে নাই যে কার সাথে যুদ্ধ করে সাথে, কারণ ওর আব্বা পাকিস্তান, ওটা বলে লজ্জা হয়। আর ওর আব্বা পাকিস্তানের সাথে ওর বাপ ছিল গোলাম পাকিস্তানের। এদেশে খুন ধর্ষণ, রাজধানী লুট তোরাজ, আগুন জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেওয়া, মানুষকে নৃশংস হত্যার সাথে জড়িত, এগুলো সে বলে নেই। বলছে ৭২-এ নাকি এটা ৭২ সালে ভারতের যুদ্ধটা জড়িয়ে দিয়েছে। এটা তাদের কাছে গন্ডগোলের বছর। আবার এই গোলাম আজমের যে চেলাপেলা আছে, এদের কাছে মুক্তিযুদ্ধ হলো চুক্তিযুদ্ধ। ঠিক আছে, ভারতের ষড়যন্ত্র, হিন্দুদের ষড়যন্ত্র, ইত্যাদি ইত্যাদি এদের মুক্তিযুদ্ধ গন্ডগোল। আর 5 আগস্ট হলো এদের স্বাধীনতা যুদ্ধ। বুঝতে পারছেন তো এই বদমাইশগুলোর মাইন্ডসেট বুঝতে পারছেন তো? এই হেফাজতে পাকিস্তানের মাইন্ডসেট আপনাদের কাছে ক্লিয়ার তো? এখন বুঝাইতে পারছে আপনাদের? মুক্তিযুদ্ধ নাকি এই ৭১ সালে মুক্তিযুদ্ধ, এটা নাকি তাও মুক্তিযুদ্ধ উচ্চারণ করে না, বলছে এটা ভারতের চাপিয়ে দেওয়া একটা যুদ্ধ হয়েছে, ভারতের চাপিয়ে দেওয়া। আলাপ শুনছেন তো? এই গোলামের বাচ্চা আজমির, ব্রিগেডিয়ার আজমির কি বলছে শুনছেন তো?
আবার বলে আয়না ঘরে নাকি ছিল 8 বছর। যাই হোক, আমরা আয়না ঘরে নিন্দা জানাই। আয়না ঘরে ওই গোলাম আজমের পোলাও থাকুক আমরা চাই না, আমরা আয়না ঘরের অবশ্যই নিন্দা করি। কারণ আপনি একটা মানুষকে বন্দি করে রাখবেন, এটা আমরা কোনোদিন সমর্থন করব না। আইনের মাধ্যমে তার জেল জরিমানা ফাঁসি হইতে পারে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু আমরা কোনো আয়না ঘরের আমরা বরদাস্ত করি না। যাই হোক, দুষ্ট লোকেরা বলতেছে সে আসলে ইংল্যান্ড থেকে আসছে, আয়নাঘর মায়নাঘরে ছিল না। কারণ 8 বছরে এক গামছা নতুন থাকে না, এক গামছা 8 বছরে এত নতুন থাকে না, যাকে এটা অন্য বিষয়। সে যুক্তি আমরা ওটা বলতে হবে আমরা আয়নাঘরের বিরুদ্ধে। কিন্তু এই শিবিরেরা যে কত আয়নাঘর বানাইছিল, কত লোকের যে রক কাটছে, এগুলো তারা ভুলে গেছে। ঠিক আছে, আচ্ছা ওটাও রাখলাম। এবার একটু আসি, সে শরিয়া আইন চেয়েছে, সে বাক স্বাধীনতার কথা বলছে। গোলাম আজমের পুত জামাইত্যের বাচ্চা জামাইত্যে বলছে যে তারা বাক স্বাধীনতা বিশ্বাস করে, আবার শরিয়া আইন চায়। শরিয়া আইনের বাক স্বাধীনতার সুযোগ আছে? হ্যাঁ, আরে গাধা, মানুষ শরিয়া আইন চায় না বলেই তো মানুষ সংবিধান রচনা করছে। এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন টিচার, মানে কি নারীদের একটা মানে নারীদের কি একটা অনুষ্ঠানে তিনি এটা বলেছিলেন জাহাঙ্গীরনগরের একজন বিশ্ববিদ্যালয় শিক্ষিকার, নামটা আমার মনে নেই। তিনি বলেছিলেন মানুষ সংবিধান মানবে না বলেই তো, মানুষ কোনো বেদ, বাইবেল, কোরআন এগুলো মানবে না বলেই তো সংবিধান রচনা করছে। আমি বলি নাই, কিন্তু আমি নামটা মনে করতে পারতেছি না এখন। জনসভায় তিনি একটা ভাষণ দিয়েছিলেন, নারীদের কি যেন একটা বড় আয়োজন, সেখানে ভাষণ দিয়েছিলেন। উনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের টিচার প্রফেসর ছিলেন, নামটা মনে করতে পারতেছি না। এমন না যে এটা একবার বলছে, আমি যারা বলছি তারা বুঝে ফেলছেন যে কোন টিচার, হয়তো এই মুহূর্তে আমার মনে তাদের মনে আছে। তিনি স্পষ্ট বলে ফেললেন যে মানুষ বেদ, বাইবেল, কোরআন মানবে না বলেই মানুষ সংবিধান তৈরি করে, মানুষ সংবিধানের উপরে থাকে। আর উনি কি বললো, শরিয়া আইন চায়। বাংলাদেশেও কি পিউ সার্চ নাকি কি যেন একটা সংগঠন নাকি কি অর্গানাইজেশন, তারা সার্চ, বাংলাদেশের লোক শরিয়া আইন চায় করে, কিন্তু বিএনপির আওয়ামী লীগ শরিয়া আইন চায়। শরিয়া আইন চালাও, আমরা দেখি কয়দিন থাকো শরিয়া আইন করতে পারো কিনা। তোমরা দেখি শরিয়া আইনে শরিয়া আইন চালালে তো তোমাদের পাচার চামড়া থাকবে না কারণ। শরিয়া আইন চালালে তো তোমাদের হাত কাটা যাবে। শরিয়া আইন চালালে তো তোমাদেরই ঢিলায় পিঠে মাটির ভিতরে পুঁতে তোমাদের মারা হবে। আমরা তো এগুলো করি না। যা অপরাধ করো তো তোমরাই করো, তোমরাই ভুগবে, আমাদের কি করো, শরিয়া আইন করো। তো যারা শরিয়া আইন চায় এই সমস্ত টাউট বাটপারদের একটা উদাহরণ দেয়, লাইভ উদাহরণ দেয়। পাকিস্তানে কিন্তু পেয়ারা পাকিস্তানের এই যে যারা হেফাজতে পাকিস্তানি, তোমাদের বলে রাখি শোনো, তোমাদের পেয়ারা পাকিস্তানে কিন্তু 2টা আইন আছে। একটা হলো শরিয়া কোর্ট, আর হলো ব্রিটিশ কোর্ট। আজ পর্যন্ত এই 74 বছরে একটা পাকিস্তানি, এই পেয়ারা পাকিস্তানি যারা হাত মে লুটা মুঁহ মে পান, ঠিক আছে, হাত মে বিড়ি মুঁহ মে পান, লড়কে লেঙ্গে পাকিস্তান, ঠিক আছে, এগুলো বলে যারা পাকিস্তানে কায়েম করছিল না, সেই পাকিস্তান ইসলামী প্রধানত পাকিস্তানে আজ পর্যন্ত শরিয়া কোর্টে একটা কেস যায় নাই। সব গেছে ওই ব্রিটিশ আইনে কেস করতে। কোনো মৌলবী যে ফাল পারে না, একেবারে চিক্কুর পারে জামাতিরা, পাকিস্তানেও জামাত আছে, আরো বহু মৌলবী তো গিজ করে, ড্রেনের মধ্যে যেমন গুয়ের পোকা গিজ করে, ওইরকম পাকিস্তানে মৌলবীরা গিজ করে, ড্রেনের গুয়ের পোকার মতো গিজ করে। তো পাকিস্তানে এত অপরাধ ঘটে বাংলাদেশের চেয়ে বেশি, তাই একটা মৌলবী তো শরিয়া কোর্টে গেল না, ইসলামী শরিয়া কোর্টে। জানো বাবা, তোমরা না শরিয়া চাও? হ্যাঁ, ওই পাকিস্তানের মৌলবীরা না বাংলাদেশের মৌলবীদের আদর্শ। তো বাবা, তোমরা শরিয়া কোর্টের বিচার না চায় ব্রিটিশ আইনের বিচার চাও কেন? এগুলো একটা বাটপারি, জনগণকে পক্ষে নেই। যে গোলাম আজমের পুত যে বলছে আপনাদের যে শরিয়া আইন চায়, গোলাম আজমের পুত্রে জিজ্ঞেস করবেন তোর বাপের জামাতে ইসলাম, আসলে তো জামাতে ইসলাম বলা পাপ, এটা বলতে হবে মওদুদি জামাত। তো মওদুদি জামাত তো পাকিস্তানেও আছে। যে তোর বাপ যারা বাপ মনে করে, সেই মওদুদির পাকিস্তানে শরিয়া আইন আছে। তো শরিয়া আইনে কেউ যায় না কেন বিচারে, শরিয়া কোর্টে যায় না কেন? এই যে 74 বছর ধরে, মানে যেদিন থেকে পাকিস্তান প্রতিষ্ঠা হয়েছে, মানে পাকিস্তান যেদিন থেকে বিচার আচার রাষ্ট্রীয়ভাবে শুরু হয়েছে, সেদিন থেকে শরিয়া কোর্ট চালু হয়েছে। তো একটা লোক পাকিস্তানি, অন্য লোক বাদ দিলাম যারা নর্মাল প্যান্ট শার্ট পরে নামাজ কালাম পরে, এত এই যে মৌলবী এত পাকিস্তানে যে গুয়ের পোকার মতো, ড্রেনের পোকার মতো গিজ করে, এত অলি গলি মে মোল্লা হ্যায়, অলি গলি মে গিজ করতা হ্যায়। তো সেই মৌলবীরা একটাও কেন শরিয়া আইনে বিচার চাইল না?
কেন চাইল না? এমনকি ব্লাসফেমি আইনটাও ব্রিটিশদের তৈরি, যে ব্লাসফেমি আইনে আল্লাহ রসুল সাহাবিদের বিরুদ্ধে বিচার চায়, মানে গুস্তাকে রাসুল, গুস্তাকে খুদা, গুস্তাকে সাহাবা, এদের ব্লাসফেমি আইনে বিচার হয় এবং মৃত্যুদণ্ড দেওয়া হয়। বা এই যে এই ব্লাসফেমি আইনটাও খ্রিস্টানদের তৈরি, ব্রিটিশ তৈরি, ব্রিটিশদের। তো তোমরা শরিয়া আইনে বিচার করো না কে? শরিয়া আইনে বিচার করো, এমন অন্যান্য মত সরে যাও না কেন? তো গোলাম আজহার পুত আপনাদের যে শরিয়া আইন কায়েম করবে জানাইলো, বা এই যে বাংলাদেশে জামাত ইসলামেরা, পাকিস্তানে জামাতে, পাকিস্তান তো ইসলামী প্রজাতন্ত্র, বাংলাদেশ তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ একটা গণপ্রজাতন্ত্রী রাষ্ট্র, এখানে শরিয়া চলবে না ভাই। ফারুক, ওই যে নায়ক ফারুকের ভাষায় বলতে চাই, বাংলাদেশের মুক্তিযুদ্ধ জামাতিদের শরিয়া আইন চালানো, মওদুদিবাদ চালানোর জন্য মুক্তিযুদ্ধ হয় না, এই দেশে মানুষ গণতান্ত্রিক হবে, সেই জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল। আবার কি বলছে জানেন, যে এই গোলাম আজমের পোলা ওই ভাষণে বলছে যে বাংলাদেশে এই সংবিধান অবৈধ। বুঝতে, এখন তো গালি দিলে আপনারা বলবেন ফরিদ তুমি একটা সভ্য ছেলে, তুমি এত স্টাডি করো, একটা পণ্ডিত মানুষ। এখন ইদানিং 2-4 জনের পণ্ডিত স্বীকার করছে আর কি, যদি অনেকে মূর্খই বলবে এটাই স্বাভাবিক। তারা বলে ফরিদ গালাগালি করো না, তুমি একটা ইন্টেলেকচুয়াল বুদ্ধিজীবীর মতো হতে যাচ্ছ, মতো, ঠিক আছে? যাই অন্তত মতো বলছে, অনেকেই বলছে, ছোট ভাই বড় ভাই অনেকেই বলছে, কারণ নাম নির্দিষ্ট অনেকেই বলে এটা আমাকে। তো ভাইজান এখন গালি দিতে ইচ্ছা করে না? এই দেশের 72 সংবিধান নাকি অবৈধ, 72 সংবিধান অবৈধ। তা 5 তারিখের পরে যে সরকার চলে, এই গোলামের না সহ্য করতে পারতেছে না, গালি আসতেছে। তাই 5 তারিখের যে গন্ডগোলের পরে যে সরকার আছে, এটা কিভাবে বৈধ হইল? একটা মুক্তিযুদ্ধের মাধ্যমে 30 লক্ষ মানুষ নিহত হয়েছে, খুন হয়েছে, শহীদ হয়েছে, 2.5 লক্ষ থেকে 4 লক্ষ নারী সম্ভ্রম গেছে। আবার যুদ্ধ পরবর্তী বিভিন্ন কারণে বহু লোক মারা গেছে, যুদ্ধের কারণেই এরা মারা গেছে। তাহলে সেই সময়ের সংবিধান অবৈধ, আর 5 তারিখের গন্ডগোলের পরে কটা শিবিরের বাচ্চা মারা যাওয়ার কারণে এই সরকার বৈধ হয়ে গেল। আর কত দ্বিচারিতা, মানে এই যে আপনাদের তো বলছি আমি, আর কত দ্বিচারিতা, আর জামাতিদের দ্বিচারিতা হবে আমরা জানি, মৌলবি মানেই তো দ্বিচারি। কালি যে ভাই চালাবো, এখন অনেকে বড় ভাইরাও না করছে, ছোট ভাইরাও না করছে, আবার অনেক আপারাও, এমনকি আমার কোনো আপারাও বলছে দেন গালি, দেন গালি, গালি দিতেও বলছে। কিন্তু যাই হোক, গালি গালাজ সবসময় কেমন লাগে। এই যে এই সংবিধান অবৈধ, আর তোমার 5 তারিখের গন্ডগোলের পরের বুঝি সংবিধান বৈধ, তোমরা যা করতেছ। তুমি গোলাম আজম, যে তোমার যে জামাতের শিবিরের ক্যাডাররা বেরোয় যাইতেছে জেলখানা থেকে, খুনিরা, সন্ত্রাসীরা, জঙ্গিরা বেরোয় যাইতেছে জেল থেকে, এটা বুঝি সাংবিধানিক, এটা বুঝি বৈধ? আর কত বদমাইশি হে মহান জামাতি! তোমাদের উপরে কি সূরায় মগি নাজিল হয়? মগবাজারে নতুন নতুন নয়া সূরা নাজিল হয়, তখন এগুলো বলো। হ্যাঁ, শেখ মুজিব পাকিস্তান চাইছিল, তোর বাপ গোলাম আজম বুঝি বাংলাদেশ চাইছিল? হারাম জাদা আজমির, তোর বাপ গোলাম আজম বুঝি বাংলাদেশ চাইছিল? শেখ মুজিব পাকিস্তান চাইছিল, আর তোর বাপ গোলাম আজম বাংলাদেশ চাইছিল? তোর বাপের চেলা সাইদি, তোর বাপের চেলা নিজামি, তোর বাপের ডেলা মোলা কামরুজ্জামান, এরা বুঝি বাংলাদেশ চাইছিল না? শেখ মুজিব বাংলাদেশ চায় নাই, তোর বাপ চাইছিল, জামাত ইসলাম চাইছিল বাংলাদেশ, তাই না? হারে হারাম জাদা, তোরা ধর্মের নামে আর কত বদনামি করবি, ধর্মের নাম দিয়ে আর কত বদমাইশি করবি। যাই হোক, আপনারা যারা সাধারণ জনগণ, এই সমস্ত জামাতি ফাত্রা, চরমনের পীর আরেক ফাত্রা, এরা সকালে বলে একটা, বিকেলে এক ফতোয়া, সন্ধ্যায় আরেক ফতোয়া। এদের ফতোয়া সকাল 24 ঘন্টার মধ্যে 24 বার বদলে। ওই যে হেফার নেতা আছে না মমিনুল, ওর বাপ একবার বলছিল হুন্ডি ব্যবসা হারাম। ওর বাপের ওই, এটা আমি চাইনা যাওয়ার পর শুনছি, ওই হুন্ডি নাকি হারাম। পরে যারা হুন্ডি ব্যবসা করে তারা যায়, তার বাপের টাকা দিয়ে আসছিল কয়েক বান্ডিল, পরের দিনই ফতোয়া দিছে হুন্ডি ব্যবসা যায়। আবার যে মামুনুল আছে না, এই মামুনুল ফতোয়া দিছিল যে এই আজকে যে নাস্তিক সুদারু মহাজন, এই এনুস মিয়ার বিরুদ্ধে বাংলাদেশের যে এখন প্রধান বানাইছেন আপনারা, অবৈধ অসাংবিধানিক
একটা গণবিচ্ছিন্ন একটা সরকার, এর প্রধান এর গালি দিছে, আমি গালি দিইনি কিন্তু, এই যে সুদ্দার মুদ্র আমি বলি না, আমার সুদ্দার মুদ্র আমি এগুলো বলি, আমার বাসা না, এগুলো মৌলবীরা বলছে। এরা বলছে যে ইউনূস হচ্ছে সুদের মহাজন। কে বলছে এটা? এই যে আর এক শাইখুল হাদিসের পোলা মুফতি আমিনী, শাইখুল হাদিসের পোলা, এই যে মামুনুল ফতোয়া দিছিল যে এটা সুদের মহাজন। এখন সে সুদের মহাজনের সাথে মুসাফা করে আর আব্বা ঢাকে, ভালো হয়ে গেছে এখন। বললাম না, এরা আর বাপ ওইরকম ছিল, হুন্ডি ব্যবসা একবার হারাম একবার হালাল। ওই ইসলামী ব্যাংক যারা মৌলবীরা আগে বলছে সুদ হারাম, তারপরে আবার ইসলামী ব্যাংকের যখন টাকা পাইছে, ইসরায়েল, দুবাই, কাতার, সৌদি আরব টাকা পাইছে, তখন না ইসলামী ব্যাংক হারাম হয়ে গেছে, হালাল হয়ে গেছে সুদের ব্যবসা। এরা হচ্ছে মৌলবীদের ফতোয়া 5 পয়সা দাম নাই। মহিষের মুতের যেমন দাম নাই, মহিষ যখন তখন মুততে পারে, মহিষ বুঝেন ভেজ, মহিষের মুতের যেমন দাম নাই যখন তখন মুতে, বাংলাদেশের মৌলবীরা যখন তখন ফতোয়া সকাল বিকাল ফতোয়া পাল্টায় দেয়। এরা সকালে শেখ হাসিনাকে আম্মা ডাকবে, তার আগের দিনের সাথকে আব্বা ডাকবে, আবার তারপরে আপনার এই ইউনূসকে দাদা ডাকবে। এরকম এদের পরিবর্তন। এরা যখন যেদিকে বৃষ্টি ওই দিকেই ছাতা ধরবে। এদের আপনি স্রোতের বিপরীতে পাবেন না, কোনো কালেই এরা ছিল না। এরা সবসময় দেখবেন স্বৈরাচার, শেখ হাসিনা স্বৈরাচার কমি মাদ্রাসা ছাত্র কার সাথে ছিল? শেখ হাসিনার স্বৈরাচারের সহযোগী খালি ছাত্রলীগ, কমি মাদ্রাসা ছাত্র তো সহযোগী ছিল শেখ হাসিনার। এটা নিয়ে কথা হয় না। অনেকে দেখে লেখে যে কমি মাদ্রাসারে শেখ হাসিনা সুযোগ দিছে, তো সুযোগ নিচ্ছে, তার মানে সুযোগ নিচ্ছে। তো কমি মাদ্রাসা, আমি তো শেখ হাসিনার কাছে সুযোগ নিইনি, আমি নিছি 10 টাকা শেখ হাসিনার কাছ থেকে। নিলে তো কমি মাদ্রাসা ছাত্র নিছে, এই মোমুনিলেরা নিছে, এই তেতুল হুজুর নিছে, এই বাবুনগরের নিছে। এই যে এখন যে কি একটা হেফাজতের আমির, সাবেক আমির উপদেষ্টা, এরা শেখ হাসিনার কাছে সুযোগ দিছে। আমি শেখ হাসিনার কাছে টাকা নিয়েছি 10 টাকা, না কোনো আওয়ামী লীগ বলতে পারবো আমি তার কাছে 10 টাকা নিয়েছি? আমি আওয়ামী লীগের দালাল। কি মজা না, কি সুন্দর না, মনে হয় যে চা ঢেলে দিই, তাই না? আমি শেখ হাসিনার দালাল, আমি ফ্যাসিস্ট শেখ হাসিনার সহযোগী। জমি নিলা তো এই হেফাজতের আমির আম্মা ডাকলো, কওমির ছাত্ররা, আমি শেখ হাসিনার দালাল হয়ে গেলাম। শেখ হাসিনা তো খারাপ, তোর আম্মা ডাকলি খায়। যারা সিংহ আমরা বলেন যে শেখ হাসিনা কৌমিদের, তো শেখ হাসিনা ডেকে নিয়েছে। জি, শেখ হাসিনা ডেকে ওরা গেল কেন? শেখ হাসিনা নাকি ওর তার বাবা নাকি হিন্দু, তার মা নাকি হিন্দু, তার দাদা হিন্দু, তারপরে আওয়ামী লীগ ভারতের দালাল, হিন্দু দালাল। তা আপনারা কোন মুখে, কোন লজ্জায় তার কাছে গেছিলেন? আপনারা যারা কৌমির ছাত্র, কৌমির মৌলবী, হ্যাঁ, আপনারা তো মানে মুনাফিকেরও একটা চরিত্র আছে। আপনারা তো মুনাফিকের চাইতে কথা। যাই হোক, এরাই তো জামাত, এরাই জামাত, এদের মধ্যে থেকে জামাত পয়দা হয়তো। আমি আবারও বলে শেষ করে দিই, শরিয়া আইন সে চাইছে পৃথিবীর মানুষ বেদ, বাইবেল, কোরআন দিয়ে জিন্দিগি চালাবে না। আবার আওয়ামী লীগের আওয়ামী লীগ যারা করেন তাদের মধ্যে মুসলমানিতে জায়গা উঠলে আরেক সমস্যা। ঠিক আছে, এখন আপনাদের মধ্যে মুসলমানিতে যায় না। মানুষ বেদ, বাইবেল, কোরআন দিয়ে জিন্দিগি চালাবে না। সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেই মহিলা শিক্ষিকার প্রফেসরের কথাই ঠিক, যে মানুষ জিন্দিগি চালাবে তাদের মতো করে, নিজের মতো করে। বিএনপির এখন আবার কব যে এটা কি হলো, শেখ ফরিদ নাস্তিক, সরিয়ে আইন দিয়ে চালাবে না। তোমার যে গণতন্ত্র আছে না, তোমাদের যে 19 দফা আছে না, তোমাদের 1 নম্বর দফা হলো জনগণের সকল ক্ষমতার উৎস, এটা আবার একটু মনে রেখো। আর আওয়ামী লীগ যারা সেটি যাবেন না, তাদের বলি ধর্মনিরপেক্ষতা এবং বাঙালি জাতীয়তাবাদ আপনাদের আওয়ামী লীগের 4 নীতির 2টা সমাজতন্ত্র কথা পরে বললাম। জাতীয়তাবাদ এগুলি একটাও ইসলামে চলে না, এগুলো শরিয়া বিরোধী। আবার ওই যে প্রাইম মিনিস্টার বানাইছিলেন না খালেদা জিয়া, রে যারা বিএনপির আমার নাস্তি বানায় ফেলাবেন। ইসলামের শরিয়া আইনে নারী নেতৃত্ব নাই, আওয়ামী লীগরা সাহেবরা শুনে নারী নেতৃত্ব নাই। তাহলে তো শরিয়া আইন মানেন না বলেই তো আপনারা করছেন এটা, নাকি? শরিয়া আইন তাহলে হয় না, জাতীয় পার্টি গণতন্ত্রই চলবে না, গণতন্ত্রই চলবে না, হারাম। এই যে আপনারা বলেন না গণতন্ত্র নাই, গণতন্ত্র নাই, শেখ হাসিনা গণতন্ত্র ধ্বংস করছে। ইসলাম আসলে তো গণতন্ত্র, শরিয়া আইন আলো তো গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে। এই যে গোলাম আজমের বাচ্চা, যে রাজাকারের বাচ্চা, পাকিস্তানের গোলাম ইবনে গোলাম আজমির যে বলতেছে জাতীয় সঙ্গীত পাল্টা, এটা নতুন কিছু না। আইয়ুব খান বলছিল, ও আবার বলছে জাতীয় সঙ্গীত নতুন লেখেন। এটা আইয়ুবের ভূত এই গোলাম আজমের পোলার উপরে ভর করছে। আইয়ুব খান বলছিল আপনারা রবীন্দ্রসঙ্গীত লেখেন, রবীন্দ্রসঙ্গীত লিখতে বলছিল। ঠিক আছে, ভাগ্যিস গোলাম আজমের পোলা এই কথা বলে ফেলে নাই, আপনারা নয়া রবীন্দ্রসঙ্গীত লেখেন। আবার বলছে পশ্চিমবঙ্গের সাথে আমরা কি এক হয়ে যাব, আমরা কি পশ্চিমবঙ্গের অধীনে চলে যাব?
কত বড় গবেট। পশ্চিমবঙ্গের জাতীয় সঙ্গীত কি আমার সোনার বাংলা? কত বড় গাধা, কত বড় এগুলো তো গাধাই, এরা নিজেরা গাধা। এরা যতই দেখবেন, যতই বড় থাকুক, পদ থাকুক, এদের যত বড় ডিগ্রি থাকুক, এরা তো গাধা। পশ্চিমবঙ্গের লোক কি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কেন, তাদের তো জাতীয় সঙ্গীত আছে। তো শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত তো রবীন্দ্রনাথের, তো ওটা কি শ্রীলঙ্কা যাবো ভারতের মধ্যে? আচ্ছা, এই যে চল চল যে চল চল গানটা যে জাতীয় সঙ্গীত বানাতে চাইল এই যে কুমিল্লার কুখ্যাত মোস্তাক, নজরুল ইসলামের, রবীন্দ্রনাথ। ও আরেকটা কথা বলি, যেটা শিরোনাম ছিল, মূলত তাদের বিদ্বেষটা হচ্ছে হিন্দু, রবীন্দ্রনাথ হিন্দু, এই জন্য তাদের এত বিদ্বেষ জাতীয় সঙ্গীতের প্রতি। তার উপরে ভারত, ভারত বিদ্বেষ কেন? প্রধান কারণ হচ্ছে ৭১ সালে ভারত আমাদের মুক্তিযুদ্ধের প্রধান, অন্যতম প্রধান না, প্রধান সহকারী শক্তি। এই বেদনার কারণে হেফাজতে পাকিস্তানিদের, এই গোলাম আজম এবং গোলাম আজমের পুতেদের নাতিদের ভারত কোনোদিনই সহ্য হবে না। আর ভারত বলতে তারা হিন্দু বুঝে, হিন্দুদের আরও সহ্য করতে পারবে না। তাই রবীন্দ্রনাথ হিন্দু, তাই তার সহ্য হয় না। আচ্ছা, এখন নজরুল কি ভারতীয়, বাংলাদেশি ছিল? নজরুলকে তো বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয়েছে। তাই পাগল, সে তখন অসুস্থ, একটা উন্মাদ। তো উন্মাদের তো কোনো সাক্ষী নাই, উন্মাদের আবার নাগরিকত্ব কিসের? আপনি তাকে এসে নাগরিকত্ব দিয়েছেন, আর নজরুল বাংলাদেশি হয়ে গেছে। নজরুল রে একটা পাগল লোকের নিয়ে আসলেন। তা কোন পাগল? যাকে মুরতাদ, কাফের, তারপরে আর কত কথা বলা হয়েছে, হিন্দু। তারা বল নজরুলের কি, মোল্লারা কি গালিটা দেওয়া বাদ রাখছে। তো নজরুলের গালি, নজরুলের কবিতা আপনারা জাতীয় সঙ্গীত বানাতে চাইলেন। নজরুল তো একটা নাস্তিক, নজরুল তো কোনো ধর্ম মানত না, কোনো ধর্ম বিশ্বাস করতো না। আপনার তার গান কেমনি গেল? ও নজরুল নামে মুসলমান, তাই না? আমরা জানি এইভাবে একদিন আপনারা তসলিমা নাসরিন, হুমায়ুন আজাদ, ডক্টর আহমেদ শরীফ, এদেরকেও একদিন মুসলমান লেখক বলবেন, লেখিকা বলবেন। আমরা জানি এই তসলিমা নাসরিনকে বেগম রোকেয়ার পরে এই বাংলাদেশে যতই চাপাচাপি করেন, বেগম রোকেয়ার পরে যে নারী লেখিকার নামটা আসবে সেটা হলো তসলিমা নাসরিন। এবং এটা আপনারাই নাম দেবেন। আজ থেকে 50 বছর, 100 বছর পরে, 100 বছর পরে বলবেন তসলিমা নাসরিন ছিল সম্ভ্রান্ত মুসলিম লেখিকা। ডক্টর আহমেদ শরীফের কথা লেখাবে তিনি একজন বিজ্ঞ মুসলিম পণ্ডিত, মুসলিম মনীষা, নাম থাকবে মুসলিম মনীষা। ডক্টর হুমায়ুন আজাদের লেখা থাকবে মুসলিম মনীষা। ডক্টর আহমেদ শরীফ আগে বলে গেছে যে আজ থেকে 100 বছর পরে আমার নামে মাজার হবে। এটাই তো, তাই না? যেমন নজরুলের নামে এখন আপনার মাজার বানাই ফেলছেন ঢাকা শহরে, নজরুলকে জাতীয় কবি বানাইছেন রবীন্দ্রনাথকে ঠেকাইতে, তাই না? আমি জানি কি ভুল বলছি, একটু ভুল বলি নাই। আপনাদের পর্দা ফাঁস করে দিলাম আর কি, যারা হেফাজতে পাকিস্তানি আছেন, হিন্দু বিদ্বেষী এবং সাম্প্রদায়িক আছেন, ভারত বিদ্বেষী। আপনাদের মূল রবীন্দ্রনাথের বিরোধিতা করেন আপনারা আসলে ভারতের কারণে এবং হিন্দুত্বের কারণে। কারণ কি? কারণ ৭১ সালে হিন্দুরা মুক্তিযুদ্ধে সাপোর্ট দিছে আমাদের, 1 কোটি মানুষকে থাকতে দিচ্ছে। আজকেও এক আব্দুর রাজ্জাক হাওলাদার নামে এক কানাডা প্রবাসী এক লোকের সাথে কথা হলো, কানলো। সে বললো যে ভারত আমাদের কি সহযোগিতা করছে আপনারা তো জানেন না। এতগুলো মানুষের খাদ্য দিছে, খাদ্যের তখন ভারতের মানুষ না খেয়ে থাকতো, তখন আমাদের প্রায় 1 কোটি মানুষকে খাবার দিছে। উনি কেঁদে এগুলো বললেন। অথচ তিনি ভারতকে কোটা পছন্দ করেন তা না, কিন্তু আমাকে ইতিহাস বললেন। রাজ্জাক হাওলাদার বলছেন আমাকে, আজকে বলছেন, রাত্রেই আমাকে ফোনে কথা বলছেন এগুলো। বুঝতে পারছেন? আসলে তীব্র ভারত বিদ্বেষ থেকেই এবং হিন্দু বিদ্বেষ থেকেই রবীন্দ্রসঙ্গীতের বিরোধিতা করতে হবে। রবীন্দ্রনাথের জাতীয় সঙ্গীত বিরোধিতার এটা একটা কারণ। তবে তাদের এই চক্রান্ত সফল হবে না। তারা জাতীয় সঙ্গীত বাতিল করতে পারে অনেক চাষে, এটা তাদের অ্যাসিড টেস্ট, এরা তার টেস্ট করবে বহুবার। এরা তাদের জজবা তৈরি করে তাদের কর্মীদের ঠিক রাখার জন্য এগুলো মাঝে মধ্যে কিছু কথা, কিন্তু এই জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে পারবে না, এরা পারবেই না, এই ক্ষমতাই তাদের নেই। মুক্তিযুদ্ধের চেতনার মানুষ এই দেশে সবাই কিন্তু আওয়ামী লীগ করে না। বহু মানুষ আছে যারা আওয়ামী লীগ করে না কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে। এই সমস্ত মৌলবী, গোলাম আজমের গোলামের পোলা গোলাম ইবনে গোলাম, এগুলো কিছুই করতে পারবে না, ভয় পাওয়ার কিছু নেই। তো আবারও বলে দেই, এই জাতীয় সঙ্গীতের বিরোধিতা করার কারণ হচ্ছে হিন্দু বিদ্বেষ, ভারত বিদ্বেষ। কারণ ৭১ সালে হিন্দুরা আমাদের পক্ষে ছিল 99%, 1% হিন্দু রাজাকার ছিল, কিন্তু হিন্দু রাজাকারও ছিল। আমি 2-4 জন চিনি, এগুলো অন্যদিন বলবো। যেমন এখন দেখেন না, ওই যার একটা পারমাণবিক বোমা আছে হিন্দুদের, বাংলাদেশ গোবিন্দ প্রামাণিক নাকি, তাই নাকি এরকম রাজাকার আলবদির কথা বলে, ওরকম ৭১ সালে 2-4টা হিন্দু ছিল। তো এরা হিন্দুরা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল, ভারত আমাদের সহযোগিতা করেছে, থাকতে দিছে, খাদ্য দিছে, ট্রেনিং দিছে, অস্ত্র দিছে, তাদের সৈনিক মারা গেছে। তো এই পাকিস্তান ভাঙার বেদনা তারা বলতে পারে না, এগুলো তার প্রতিশোধ নিতে চায় রবীন্দ্রসঙ্গীতের উপর দিয়ে।
এরা একদিন বাংলাদেশের পতাকা বদলাইতে চাবে, এরা একদিন বাংলাদেশের মানচিত্রকে বদলাইতে চাবে, ফেডারেশন করতে চাবে। অলরেডি একজন উপদেশ, নাবালক উপদেষ্টা এগুলো বলেও ফেলছে, ঠিক আছে? এগুলো তারা, কিন্তু এরা পারবে না। এরা জানে না যে মুক্তিযুদ্ধের চেতনা, 1971 সালের যে জামাত বা মৌলবীদের যে অকাম কুকাম, এদের যে নৃশংসতা, মানুষ এটা কোনোদিন ভুলে নাই। এরা যতই বলুক মুক্তিযুদ্ধের চেতনা আর খাবে না, এটা সিংহবামেরা বলে, জামাতেরা বলে, বিএনপির কেউ কেউ বলে চেতনা আর খাবে না, কিন্তু মুক্তিযুদ্ধের ভাতা খেতে দেয়। ঠিক আছে, মুক্তিযুদ্ধের চেতনা খাবে না, কিন্তু ভাতার জন্য অনেকেই ঘুরছে, ঠিক আছে? ডুপ্লিকেটও নিয়ে আসছে, আসল তো ছিল ডুপ্লিকেটও নিছে। তো মুক্তিযুদ্ধের চেতনাকে এরা ভয় পায়, এরা ভয় পায়। এদের যখন স্লোগান আছে, মুক্তিযুদ্ধের স্লোগান আছে, তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা, কোনো স্লোগানের চেয়ে এটা ছোট না। জয় বাংলা, কোনো স্লোগানের চেয়ে এটা খাটো না। স্লোগান দিলে ওদের হলকম কেঁপে ওঠে। ঠিক আছে, তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা, এগুলো স্লোগান দেখলে, তুমি কি আমি কে, বাঙালি বাঙালি, তুমি কি আমি কি, আদিবাসী বাঙালি, এগুলো স্লোগান শুনলে ওদের পিত্তি জ্বলে যায়। ওদের স্লোগানগুলো এগুলো ভাইসা যায় বন্যা জলের মতো। আবার স্পষ্ট বলে রাখি, আজমি সাহেব শোনেন, সরি আইন বাংলাদেশে খাবে না। আপনি কি আমত্তক চেষ্টা করলে বাংলাদেশে সরি আইন আপনি চালাইতে পারবেন না। যেমন পাকিস্তান, আপনার যে পেয়ারা পাকিস্তান আছে না, পাকিস্তানে আজ পর্যন্ত সরি আইন চলে নাই। সরিয়া কোর্ট আছে, একটা লোকও যায় না। দেখছেন তো, সরিয়া কোর্ট, আবারও বলি, এটা কিন্তু দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের এগুলো বলবে না, আমি বলছি। আমি প্রথম বলছি আপনাদের যে পাকিস্তানের 2টা কোর্ট আছে, এর আগেও বলছি, লিখছি, 2টা কোর্ট আছে, সরিয়া কোর্ট আর হচ্ছে ব্রিটিশ আইনি কোর্ট। সবাই ব্রিটিশ আইনে, এমনকি মৌলবীরাও। হ্যাঁ, এমনকি ওই যে বললাম তো আবার, গুস্তাকের আসল হলেও ওই গুস্তাকের আসল আইনে ব্রিটিশ আইনে ফাঁসি দিতে যায়, সরিয়া আইনে যায় না। কারণ জানে সরিয়া আইন একটা ধোঁকাবাজি, এই সরিয়া আইনে গেলে কোনো কাজ হবে না। তাই গোলাম আজমের পোলা, এই গোলামের পোলা, গোলাম, পাকিস্তানি গোলাম, যতই চেষ্টা করুক, না সরিয়া আইন কায়েম করতে পারবে, না যতই জরিপ চালান, না সরিয়া আইন কায়েম হবে, না জাতীয় সঙ্গীত, না জাতীয় পতাকা, কোনোদিন এরা পরিবর্তন। বাংলাদেশের মানুষ সকালবেলা চা খাবে, নাস্তা করবে, বিকেলবেলা আড্ডা মারবে, এইভাবেই তারা চলে। সরিয়া আইন ঠাইন বাংলাদেশের জনগণ মানবে না। গোলাম আজমের পুতের এই চিন্তা, এই চেতনা, ওই যতই জুব্বা পরাক আর বোরখা পরাক, বাংলাদেশের মেয়েরে যতই বোরখা পরাক, যতই তালিম করাক, ফাইনালি গিয়ে জামাতের এই যে যারা একটু সুফি টাইপ আছে, তারপর যারা সুন্নি মাযহাবি বেশি, এরাই জামাতিদের থাপড়ায় দেশ থেকে সরাই দিবে। আমাদের লাগবে না, মুক্তিযুদ্ধের লোকও লাগবে না। এই যারা সুফিপন্থী, এরাই দেখবে জামাতিদের দাবড়ায় দেশ থেকে পাকিস্তান বাড়াই দিছে।